জল জমে চোখে। তুফার এখনো মনে পড়ে কৈশোরকালে মামাদের স্নেহমাখা কথাগুলো। আমাদের লুৎ মামুনিকে একজন রাজপুত্র হাতে তুলে দেব, পুরো দেশ চষে রাজপুত্রকে খুঁজে আনবো আমরা। সেই সুযোগ হবে তো? নাকি বড় হয়ে আজকালকার স্বাধীন চেতনার মনোভাব নিয়ে বলবি, মামারা আমার শোনো, আমি নিজের ভালো বুঝতে শিখেছি, কাজেই যোগ্য জীবনসঙ্গী আমি নিজে নির্বাচন করতে পারবো, তোমরা ব্যাকডেটেড, বলবি না তো এমন? তুফা সেদিন লজ্জায় কাচুমুচু মুখে কিন্তু গর্ব করে বলেছিল। মোটেও বলবো না। সেসব দিনের স্মৃতিচারণ করে মাথা নিচু করে নিল সে। ভঙ্গুর গলায় বলল, বাসি, ভালোবাসি। মাথা তুলে করুণ সুরে। বিশ্বাস করো মামিমা, আমি এমন কিছু হোক চাইনি, কিন্তু কিভাবে যে যেন মনটা। রুবায়াত কথা কেড়ে নিলেন। ধুর পাগলিমি, মন খারাপ করিস না তো। আর যা হয় তা ভালোর জন্যই হয়। এবার দেখ সামনে কি কি হয়। এক কাণ্ড ঘটিয়েছে জেসি। ভোরে উঠে দুষ্টুমির ছলে শাড়ি পরে খোলা চুলে মেহরাবের সামনে গিয়ে বিভিন্ন অঙ্গিভঙ্গি করে তাকে আকৃষ্ট করার চেষ্টা চালিয়েছে এবং বলেছে আজ স্ত্রীর অধিকার সে আদায় করেই ছাড়বে। সেও দেখবে ডক্টর কতটা ধৈর্যশীল পুরুষ। তার এমন নির্লজ্জতায় মেহরাব বার কয়েক নিষেধ করেছে। জেসি যা করছে পরবর্তীতে এর ফল তার জন্য শোভনীয় হবে না। কিন্তু জেসিকে এসব নিষেধ হুমকি মানার পাত্রী। কিছু কিছু মানুষকে হুটহাট রাগিয়ে দিতে সে ভীষণ ভালোবাসে। কথায় কথায় ফট করে যে রেগে যায় এমন কাউকে পেলে তো কথাই নেই। এই যেমন আফসিয়ান বর্ণ, তাকে সেদিনও কল করে ফোনের এপাশ থেকে একবার ডাকলো হিরো। বর্ণ জবাব দিল। জেসি আবার নামটা ধরে ডাকলো। বর্ণ পুনরায় জবাব দেয়। সে আবার ডাকলো, এরপর আরও দুবার। পর মুহূর্তে কিছু বলার আগেই ওপাশ থেকে ঝনঝন কিছু ভাঙচুরের আওয়াজ এলো এবং শক্ত কণ্ঠে ধমক ভেসে এলো ধারালো ছুরির মতো। আর একবার নামটা তোর মুখ থেকে বের হলে এভাবেই থাপড়ে মারি থেকে সব দাঁত উপরে ফেলবো পাচি। জিভ কামড়ে সন্তর্পণে লাইন কেটে দিয়েছিল তখন। এই কাজটা বর্ণের সাথে প্রায়ই করে সে। ভাইয়ার সাথে এসব করে আনন্দ নেই। হাজারবার সে ডাকলো জিসান, হাজারবারই আদুরে কোমল গলায় জবাব দেয় ঠিক এভাবেই। মেহেরাবকে চোখ রাঙাতে দেখে এক বুক সাহস দেখিয়ে কোলে গিয়ে বসলো। ঘটনার আকস্মিকতায় প্রথম কিছু সেকেন্ড স্তব্ধ হয়ে থাকলো, খানিক বাদে আচমকা তার হাত ধরে টেনে সোজা রান্নাঘরে ঢুকিয়ে দিল আর বলল, মেহেরাব, স্ত্রী ধর্ম পালনের অন্যতম শর্ত কিচেন সামলানো। আজ থেকে সংসারের হাল ধরো, এরপর ভেবে দেখব স্ত্রীর অধিকার পাওয়ার কতটা যোগ্য তুমি। মায়েরা কাহিনীর কিছুই বুঝলো না, তবে হেল্প করতে চেয়েছিল রান্নায়। মেহরাব তাকেও কিচেন থেকে নিয়ে এলো। জেসিকে আদেশ দিল লাঞ্চ রেডি করতে। কি খাবে তাও লিস্ট বানিয়ে দিল। মিরাবকে নিয়ে ড্রয়িং রুমে বসে মেহরাব ক্ষণে ক্ষণে কিচেন রুমের দিকে লক্ষ্য রাখছে। উদ্বিগ্ন মায়েরা অনুধাবন করার চেষ্টা করছে কিছু। জেসিটা রান্নাঘরে কি করছে কে জানে। আকস্মাৎ মেয়েলি কান্নার শব্দে মিরাবকে রেখে মেহরাব ছুটল কিচেনে। মায়েরাও গেল ভাইয়ের পিছু পিছু। জেসির হাত কেটে লাল তরল বেরোচ্ছে। খুব বেশি কাটেনি, ব্যাস তালুতে ছুরির পোঁচ লেগেছে সামান্য। ছুরি আর পেঁয়াজ ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। দ্রুত তাকে বেসিনে নিয়ে হাত ধুয়ে দিল মেহরাব। রক্ত পরিষ্কার হওয়ার পর হাত মুঠো করে আবার খুলতে পুনরায় রক্ত ছুটে এলো। জেসির কান্না থামে না। এত চিৎকার করে কান্না করছে যে মায়েরা শঙ্কিত। পাছে আশপাশের মানুষ ছুটে না আসে। কানে আঙ্গুল চেপে এগিয়ে যায় সে। এই তো রক্ত বন্ধ হয়ে গেছে, কাঁদে না জেসি। অথচ তার কান্না কমার বদলে বেড়েছে বইকি। এক প্রকার দুহাত ঝাঁকিয়ে কাদার তালে তালে নৃত্য পরিবেশন করছে যেন। মেহরাব হতাশ চোখে ক্ষণকাল এক দৃষ্টি তাকিয়ে থেকে বেরিয়ে আসতে গেলে মায়েরা থামিয়ে দিল। তোর বউ, তুই সামলা ভাই, স্বেচ্ছায় তো বিয়ে করেছিলি। দুজনকে রেখে সে চলে গেল। এখানে নিজেকে তৃতীয় পক্ষ ছাড়া আপাতত অন্য কিছু মনে হচ্ছে না। মেহরাব বিজয় বিরক্তিতে ভ্রু কুঁচকে চেয়ে আছে। জেসির আহাজারি, কান্না থামার নাম নেই। আপনার কথা রাখতে গিয়ে আমার কত বড় সর্বনাশ হয়ে গেল, চোখ মেলে দেখুন একবার। অনুশোচনা হচ্ছে না? না হবে কি করে? আপনি তো আস্ত একটা কুমড়ো পটাশ। ছুরি টেনে আচানক মেহরাব বা হাতে হালকা টান মারল। রক্ত দেখিয়ে বলল জেসিকে, মিস ইডিয়েট, এবার আমিও তোমার তালে তাল মিলিয়ে কাঁদি। পরশুরা এসে সার্কাস দেখে যাক। হুট করে থামিয়ে সে আবারও গলা ফাটিয়ে কান্না করে বলল, ঠিক আছে তাই হোক, তবে মনে রাখবেন লেডিস ফার্স্ট।
নিজের উপর আত্মবিশ্বাস আছে, আপনি হাজার কেঁদে আমার ধারে কাছেও ঘেঁষতে পারবেন না মিস্টার অ্যারোগেন্ট। আর একটা কথা, ওটা মিস নয়, মিসেস হবে। মেহেরাব দমে গেল, তপ্ত শ্বাস ছেড়ে দুহাত পিছমোড়া করে এক ধাপ এগিয়ে এলো। এলোমেলো দৃষ্টি ফেলে আরও দুধাপ এগিয়ে আচমক ঝুঁকে জেসির ঠোঁটের কিনারে আলতো ঠোঁট ছুঁয়ে সরে এলো। এরপর ব্যাস, শব্দ থেমে গেল মেয়েটার, কথা বলতেই ভুলে গেল সে। বিস্ময় বাকরুদ্ধ হয়ে অক্ষত হাতটা দিয়ে মেহেরাবের ঠোঁটের পরশ লাগা জায়গায় ছুলো। অন্তঃস্থল কাঁপছে, কাঁপছে সর্বাঙ্গ। অস্ফুট স্বরে মুখ ফুটে বেরিয়ে এলো, ইউ কিডস মি। মেহেরাব ঠোঁট একপাশে হেসে কিচেনের থেকে বেরোতে বেরোতে কাঁধ ঝাঁকিয়ে প্রত্যুত্তর করে যায়। ঠোঁট কামড়ে মীরাবের আড়ালে মুখ লুকায় মায়েরা। গাম্ভীর্য ভাব আর বজায় রাখা যাচ্ছে না চেহারায়। হাসি পাচ্ছে প্রচুর। মুখোমুখি সোফায় জেসি বসা, ঠোঁটের যে কোণে মেহরাব ছুঁয়ে দিয়েছে সেখানে হাত রেখে অবোধের মতো অদৃশ্যে চেয়ে আছে, প্রায় ঘণ্টাখানিকের মতো হবে। অ্যাপ্রনটা হাতের ভাঁজে রেখে পরনের সাদা শার্টের হাতা গুটাতে গুটাতে মেহরাব সিঁড়ি বেয়ে নিচে নেমে প্রথমে জেসিকে অবলোকন করে কপাল কুঁচকে নিল। মেয়েটা এক দৃষ্টে অ্যাকোরিয়ামের দিকে তাকিয়ে মহা মূল্যবান কিছু উদ্ধারে মহা ব্যস্ত যেন। আর চোখে আরও একবার তাকে দেখে কাছে এসে মীরাবকে কোলে তুলে, প্রিন্সেস কি করছে বলার ফাঁকে গালে চুমুইকে চোখ বুজে সুগ্রাণ নিল সে। ছোট্ট মীরাবের গা থেকে ভেসে আসা ঘ্রাণে মামা গন্ধ খুঁজে পায় মেহেরাব। বাচ্চাটা খিলখিলিয়ে হেসে উঠে আধো আধো গলায় বলে, মাম্মা তুমি হসপিটাল যাচ্ছ? মামা হাসপাতালে যাচ্ছে। প্রিন্সিপালের জন্য কি লাগবে? একটা, দুটা, তিনটা টকেট। ওকে কি করেছিস? সেই থেকে গালে হাত দিয়ে আছে, মেরেছিস নাকি? জেসির ইঙ্গিতে ছিল বাক্যটি। কেসে ওঠে মেহরাব, মাথা চুলকে এদিক ওদিক চেয়ে তারা দেখিয়ে বলে, তেমন কিছু না আপু, লেট হচ্ছে আমার, যাচ্ছি। সাবধানে থাকিস আর বাকিদের রাখিস। ফোন এসেছে মায়রার। কল তুলে সে রুমের দিকে যাওয়ার আগে মীরাবকে সোফায় বসিয়ে দিতে বলে গেল। তবে মেহরাব তাকে সোফায় রাখলো না। দু কদম এগিয়ে জেসির কোলে রেখে এরপর তার দু হাতে হাত রেখে মুখোমুখি হয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, এর আগে কেউ কি কিস করেনি? জেসি দুদিকে মাথা ঝাঁকিয়ে নির্বোধের মতো বলল, প্রেম টেম করিনি তো, শুনেছি প্রেম করলে এসব হয়ে থাকে। ঠোঁট গোল করে ও এর মতো করলো মেহরাব। আফসোসের স্বরে বলল এরপর, জীবন যুদ্ধে এক ধাপ পিছিয়ে গেলে সহানুভূতি প্রকাশ করছি। জেসি ছোট ছোট চোখে বলল, তার মানে এর আগেও আপনি এসব কিসিমিসি করেছেন কাউকে না কাউকে? করলে তোমার কি? চোখ পাকালো সে। ক্ষিপ্র গলায় মীরাবকে ঝাঁকিয়ে বলল, শুনেছ তুমি প্রিন্সেস, এই কুমড়ো পটাশ জানতে চাইছে ঘরে বউ রেখে তার যাত্রার সাথে ওসব আজে বাজে কাজ করলে আমার কি এখন কি বলা উচিত আমার? ধীরে চোখ নামালো মেহরাব। ঠোঁটে ঠোঁট চেপে রেখে হাসি আটকালো। কি না বোঝা দায়, পুরুষ এমনই, এরা মেয়ে জাতির মতো সহজে হাসে না। মীরাব ড্যাব ড্যাব করে একবার মামাকে দেখছে তো আরেকটা ঘাড় ঘুরিয়ে মামুনিকে দেখছে। জেসির অতিরিক্ত ঝাঁকুনিতে মুখ তুলে বলল, মাম্মা তোমায় বলতেছে তাই লাগ করছো? এই রে পাপিলাম, এবার হাসো। বকেছে তাই রাগ করছো? এই যে পাপিলাম, এবার হাসো। জেসি মুখ গুজ করে রাখে মেজাজ তুঙ্গে তুলে। মেহরাবের দিকে তাকালো না আর তাকাবেও না। যাক, বাহিরের গুন্ডি মেয়েদের কাছে তার কি, তাকে তো ভালোবাসে না। হুঠার চোখে অশ্রু জমে। একটা মাত্র ছবি আর ত্রুটিহীন বায়োডাটা দেখে ভাইয়ার কাছে এই ডক্টরকে বিয়ের বায়না ধরাটা কি তার ভুল সিদ্ধান্ত ছিল? অবশ্যই ছিল। কারো সাথে না মিশে পছন্দ অপছন্দের কথা না জেনে অপরজন জীবনসঙ্গী করতে রাজি আসছে কি না সেই সবের তোয়াক্কা না করে বিয়েতে বসার নিশ্চয়ই উত্তম সিদ্ধান্ত হতে পারে না। ভুলটা যেহেতু তারই, মাসুল হিসেবে তাকেই একটা উপায় খুঁজতে হবে। আলাপে যেতে হবে ভাইয়ার সাথে। অশ্রু গড়িয়ে পড়ার আগেই বাহুর জামায় চোখ মুছে নেয় জেসি। মেহরাবের চোখ এড়ায়নি দৃশ্যটা। বুকে চিনচিনে ব্যথা অনুভব করতে পারল কি তখন? তপ্ত শ্বাস ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো সে। গম্ভীর মুখে ভাষাসলুভ হাসি টেনে মীরাবের চুল এলোমেলো করে দিয়ে বলল, মামুনিকে আরেকটা পাপড়ি দিয়ে দাও প্রিন্সেস।
এরপর চলে যেতে ধরলে জেসি তড়িৎ প্রশ্ন করে। আরেকটা কেন? মেহেরাব পিছু না ফিরেই জবাব করে। ওটা আমার পক্ষ থেকে থাকবে। আর দুদিন পর নুরাসহ সুখকেও নিবাসে নিয়ে যাওয়া হবে। সংবাদটা যদিও আফসিয়ান বর্ণ থেকে পায়নি সে, আব্বু বলেছে আজ। নুরা খুব উপভোগ করছে ক্যাসেলের সব কিছু। ক্যাসেলের পেছনে স্বচ্ছ জলের ছলছল নদী, এরপর প্রকাণ্ড খোলা জায়গায় নাম না জানা ঝাঁকঝাঁক 3 প্রজাতির পাখির উড়োউড়ি, তন্মধ্যে এক ঝাঁক টিয়া, দেশি বিদেশি বিভিন্ন ফুলের গাছ। এক একটা ফুল এত সুন্দর যে কেবল তাকিয়েই থাকতে ইচ্ছে করে। ফুলেদের মাঝখানে বড় একটা গাছে দোলনাটাও টাঙানো আছে। বেশ কিছুক্ষণ নুরা আর সুখ সেখানে দোল খেয়ে এসেছে। এখানে নুরাকে অন্য রুমে ঘুম পাড়িয়ে সুখ এলো বন্যের কক্ষে। বন্যকে কোথাও চোখে পড়ছে না অবশ্য। বেডসাইড টেবিলে ফোন বাজছে, মম নামে সেভ করা। সুখ অল্পক্ষণ ফোন হাতে নিয়ে এদিক ওদিক, বন্যকে না দেখতে পেয়ে রিসিভার তুলে কানে ধরতেই ওপাশ থেকে আইজার ক্রন্দনরত গলা শুনতে পায়। কি হয়েছে তোমার খোকা? আমাদের সাথে কেন যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছ? মায়ের উপর রাগ? কিন্তু কি কারণে? গত 15টা দিন তোমার সাথে কথা বলতে চাইছি, অথচ তুমি মায়ের দিকে ফিরেও তাকাচ্ছ না, ফোন তুলছ না। তুমি বুঝতে পারছো মায়ের মনের অবস্থা? সুখ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বড় মার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বর্ণ, ফোন তুলছে না। অথচ তার জানা মতে বর্ণের কাছে পুরো পৃথিবী একদিকে আর বড় মা একদিকে ছিল। এই তো সেদিন সুখের সাথে যে খেলাটা খেলো, সেখানে সব ছেড়ে ছুড়ে তাকে বেছে নিতে দুবার ভাবেনি। অথচ তার চেয়ে উচ্চ মাকামে বড় মার অবস্থান। হঠাৎ এমন পরিবর্তন হয়ে গেল কি করে মানুষটা? কি চলছে তার মনে? ভিডিও কলে কনভার্ট করে সুখ ক্যামেরার সামনে এলো। আইজার খুশি খুশি মুখটা আবারও আধারে ছেয়ে গেল। আমার ছেলেটা কোথায় রে সুখ? ওকে বল না আমার সাথে একটু কথা বলতে। তুই বললে ও নিশ্চয়ই শুনবে। সুখ কেমন প্রতিক্রিয়া দেখাবে বুঝতে পারে না, ইশারায় বলল, কাঁদছো কেন তুমি বড় মা? কেন এমন করছেন উনি? জানি না, ও তো কিছুই বলছে না আমাদের, শুধু যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে। সুখ দেখলো বর্ণ দাঁড়িয়ে আছে দরজার সামনে। সে অপ্রস্তুত হয়ে পড়ে, জিভে ঠোঁট ভিজে হাঁসফাঁস করে ওঠে। বর্ণ ধীরে এগিয়ে এসে ফোনটা সন্তর্পণে নিয়ে নিল, সংযোগ কেটে দিল। তারপর চলে যেতে নিলে সুখ পিছু থেকে হাতটা টেনে ধরে। অন্যমনস্ক চোখে মানুষটা ফিরে তাকায়। সুখের বুকটা কেন যেন ধক করে উঠল। সে বুঝায়, বড় আম্মুর সাথে কথা বলুন, উনি কাঁদছেন। বর্ণ বাধ্যের মতো সায় দেয়। আমরা ফিরছি তো কাল। ক্যাসেলের সম্মুখে ফাঁকা স্থানে টেবিল চেয়ার পাতানো। বর্ণ ধপ করে একটি চেয়ারে বসে হাত পা ছড়িয়ে এক হাত রাখলো চোখের উপর। এরপর আস্তে করে চোখ বুঝল। আজ থেকে প্রায় মাস 2 আগের ঘটনা। সেদিন রোববার 15 মে, রাত আনুমানিক 2টো। ঘন অন্ধকার, রহস্যপুরী জঙ্গলে শুনশান নীরবতায় খা খা করছে চারপাশ। ক্ষণে ক্ষণে অদ্ভুত প্রাণীদের হাঁকডাকও ভেসে বেড়ায়। আবার অন্ধকার মারিয়ে ঘন জঙ্গলের বুক ছিঁড়ে 5টি বাইক ছুটে গিয়ে পরিত্যক্ত ধরনের শ্যাওলা ধরা বাড়িটির সামনে গিয়ে থামে। আফসিয়ান বর্ণ, চিপ, প্রধান অফ দ্য আই গ্যাং, বাইক থেকে নেমে ভেতরে প্রবেশ করে নির্বিকার নির্ভীক। জোসেফ জোয়ারদারের উপর রোজ টর্চার চলে। শরীর হাঁপিয়ে গেলে দেহমন নিস্তেজ হয়ে এলে ছাড় দেওয়া হয়, চিকিৎসা করে সুস্থ করা হয়, এরপর আবার টর্চার। এখন সে সুস্থ আছে, ঠিক সুস্থ নয় যদিও, বলা যেতে পারে তার জবাব সতেজ আছে। শরীরের জায়গায় জায়গায়, যেমন গলায়, মুখ, ঘাড়, হাত, হাঁটুর কিছু অংশ থকথকে ঘাতে ঝলসে যাওয়ার মতো অবস্থা। পছন্দ ধরেছে প্রায়। জোসেফকে নিজের মৃত্যু কামনা করে রোজ। হাত দুটো উন্মুক্ত থাকলে সেই কখন জান দিয়ে দিত। কিন্তু আফসিয়ান বর্ণের নিষেধ আছে, তাকে এত সহজে মৃত্যু দেওয়া যাবে না। বর্ণ তার সামনে এসে বসলো, উপন্যাস পর্যবেক্ষণ করে ক্ষণকাল, এরপর বলল, তোর ড্যাড রিকাস ফরাজি কোথায় যেন বলেছিল সেদিন? জোসেফের চোখে রাজ্যের ক্লান্তি তৃষ্ণা, অথচ বর্ণের সামনে মাথা নোয়াবার নয়। তবে এই পর্যায়ে খানিক অবাক হলো বইকি। ড্যাড মরে গেছে বহুদিন আগে, শুনিসনি সেদিন? কিন্তু আমার কাছে অন্য ইনফরমেশন এসছে, তোর জন্য সেরা চমক হবে এটা। ক্ষীণ গলায় নিভু নিভু চোখে জোসেফ বলল, চমক? ইয়া,
যদি বলি তোর আইডল রিকাজ ফরাজি পৃথিবীতে কখনো শ্বাস নিচ্ছে অ্যান্ড এক রমণের সাথে সুখে সংসার সাজিয়েছে। এই রকস্টার মুখে লাগাম টান। মরে গেছে মানুষটা, একটু ছাড় দে তাকে। মিথ্যা ছড়াস। এতে আমার কী লাভ? ইউ আর এ সাইকো। মস্তিষ্ক জ্বলে ওঠা প্রতিশোধের আগুন থামাতে ড্যাডের মতো দেখতে কাউকে খুঁজে এই নরকে তুলে এনে নির্দোষ লোকটাকে নিশ্চয়ই। জোসেফ তাচ্ছিল হাসতে গিয়েও পারে না, যন্ত্রণায় মুখের ভেতর দাঁতের দাঁত ঘেঁষে ধরল। বর্ণ বলল, অনেকদিন হলো নিজের বাপকে দেখিসনি, আজ তার সুখের সংসার দেখে চোখ জুড়িয়ে নে। জিসান ল্যাপটপটা চালু করে টেবিলে রেখে দিল। এরপর কাচের দেয়ালে ফিটিং পর্দার স্ক্রিনে ভেসে উঠল একজন মধ্যবয়সী ও এক অর্ধ কুমারী রমণীর অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য। ছোট একটা বাচ্চা ছেলেও আছে তাদের। জোসেফ ঘন ঘন পল্লব ঝাপটে তাকায়। নিঃসন্দেহে ভুল দেখছে না সে। ছবিগুলো মিথ্যে বলে মনকে সান্ত্বনা দিলেও ভিডিওতে রিকাজ ফারাজিকেই দেখাচ্ছে। জোসেফ ছাড়া পাওয়ার লক্ষ্যে দুর্বল চিত্তে ছটফট করতে করতে যথাসাধ্য চেঁচিয়ে উঠল, ড্যাডের বাচ্চা, তোর কারণে আমার এই পরিণতি। তুই আমার মৃত্যুর নাটক সাজিয়ে আমার চোখের আড়ালে গিয়ে ফুর্তি করছিস। বর্ণ, তুই কে এখানে? ডোন্ট ওয়ারি, হাই গ্যাংয়ের আইজ ওর উপর পড়ে গেছে, মানে শীঘ্র তোর পাশের চেয়ারে সে থাকতে চলেছে। মৃত্যু খেলাটা কেন খেলেছে জানার ইচ্ছে হচ্ছে নিশ্চয়ই? জবাবটা আমিই দিয়ে দিই। বিজ্ঞের মতো মুখটা গম্ভীর করে বলে চলে বর্ণ। গল্পটা এমন যে তোকে পেরে বসে জোসেফ জোয়ারদার বানাতে গিয়ে বেচারা নিজের জীবনে রং হারিয়ে ফেলেছে। একদিন এক অর্ধ কুমারী রমণীকে দেখে হঠাৎ বুকে প্রেমের জ্বালা উঠলে পড়ে। পরবর্তীতে মেয়েটাকে মনের কথা জানিয়েও দিল, আর মেয়েটা রাজিও হলো, তবে এক শর্তে। রিকাজ ফরাজি নামের রাস্কেলটার কোনো পিছুটান থাকা যাবে না। এরপর কি হলো বোঝে না। দুদিনের রমণীকে কাছে পেতে তোর সঙ্গ ছেড়ে দিল। পৃথিবীর কাছে রিকাজ ফরাজি ইজ ডেড ঘোষিত হয়ে আলফ্রেড নামে ভিনদেশে গিয়ে শান্তিতে সংসারে লেগে পড়ল। গল্পের বাকি অংশ শুনতে চাস? সেদিনের সপ্তাহ খানিক পর জোসেফের সামনে মোটা একটা বস্তা ফেলা হয়। বস্তার আগা মাথা বন্ধ ছিল, আর বস্তার বাইরে রক্তের ছিটা ছিটা চিহ্ন লেগেছিল। বস্তার মুখ খুলে কিছুটা উন্মুক্ত করতেই একটা অচেতন মানবদেহ ঢলে পড়ে ফ্লোরে। জোসেফ অস্ফুট স্বরে বলে উঠল, ড্যাডের বাচ্চা। অস্ট্রেলিয়াতে ঘাঁটি গেড়ে বসেছিল আলফ্রেড ওরফে রিকাজ ফরাজি। দেশটি থেকে বিডিতে খাদ্য পণ্য আমদানি হয় প্রধানত সমুদ্রপথে, জাহাজের মাধ্যমে। এবারে এলএনজি গ্যাস আমদানির সময় সরকার কর্তৃক স্বীকৃত আমদানি রপ্তানি কোম্পানির ছদ্মবেশী আইগ্যাং সদস্যরা তাকে প্যাকেজিং করে ওপার থেকে এপারে এনেছে। এই মহামূল্যবান কাজটিতে যা কষ্ট পোহাতে হয়েছে তা বিরাট এক ইতিহাস। বর্ণকে দেখে রিকাজ ফরাজি হো হো হেসে উঠল, বলল, আমাকে খুঁজে পেতে এত বছর লাগিয়ে দিলি তোর পোষা কুত্তা। তর্জনী ঘন ঘন দুদিকে নাড়িয়ে বলল বর্ণ। গিভ রেসপেক্ট, গ্যাং মেম্বার বল। সে যাই হোক, স্ট্রং আছে বেটারা। বয়সের দিকে না তাকিয়ে আমাকে কি টর্চার না করলো। বর্ণ তুচ্ছ তাচ্ছিল্য বাক্য লেখা স্মাইলি বলটা দেখিয়ে বলল, সেদিন এটা তোর রেখে যাওয়া। তোকে গারদের পেছনে ঢুকিয়ে ভেবেছিলাম সেই দিনই এই চ্যাপ্টার ক্লোজ, কিন্তু এরপর তুই আমার লালিত পালিত বাচ্চাটাকে ফাঁদে ফেলেছিস। দূর থেকে তার জন্য এটুকু করতেই পারি। বল, কেন রুচিস সে জঘন্য খেলা? এতে তোর লাভ? বর্ণ সূক্ষ্ম চোখে তাকিয়ে থাকার মাঝে বলল। রিকাজ হেসে ওঠে। নিথর জোসেফকে প্রত্যক্ষ করে গলা শুকিয়ে এলো, যথেষ্ট সাহসী উপস্থাপন করার চেষ্টা চালিয়ে গেল। বলল তাচ্ছিল্য স্বরে, সত্যিটা শুনবি, পরে আফসোস করবি না তো? নিস্তব্ধ কক্ষে কাছের ফ্লোরে পা নাড়ার টুংটাং শব্দ ভেসে বেড়াচ্ছে, সেই সাথে কিছু বাক্যগুচ্ছ। ভার্সিটিতে পড়ছি, তোর বাবা তখন ছিল আমার বিশ্বস্ত বন্ধু। আইজা আমাদের 2 বেস জুনিয়র। তাকে ভালোবাসতাম আমি, কিন্তু প্রকাশ করার মতো সাহসী ছিলাম না। সে সময় প্রেম আদান প্রদানের অন্যতম মাধ্যম ছিল চিঠি। ব্যর্থতা আমার শেখা নেই। অত আবেগ দিয়ে আমি চিঠি লিখতে জানি না। হাতের লেখাও চরম বাজে। আইজা কুতকুতে স্বভাবের মেয়ে, হাতের লেখা দেখলে হয়তো আমায় রিজেক্ট করে দিত। তোর বাবাকে চিঠি লিখে দিতে বললাম। এটা আমার প্রথম ভুল।
আইজাকে ভেবে ভেবে আমার হয়ে চিঠি লিখতে গিয়ে আজাদ নিজেই ওর প্রতি দুর্বল হয়ে পড়ে আমার ভাবনার বাইরে। দ্বিতীয় ভুলটা কোথায় করেছি জানিস? রিকাশ ফরাজি চোখ তুলে বন্যকে প্রশ্ন করল। পায়ের আঘাতে তখনও ফ্লোরে টুংটাং শব্দ ভাসমান। বন্যটা প্রত্যুত্তর করেনি, সরু চোখে চেয়ে থেকেছিল শুধু। পরবর্তী কাহিনী শুনতে সে আগ্রহী নয় ভেবে মনক্ষুণ্ণ হলো রিকাশ ফরাজির। তবু বলল, চিঠি তো আজাদ লিখে দিয়েছে। এরপর আইজার সামনে গিয়ে প্রেমের কথা বলতেও দ্বিধাবোধ করছিলাম। তখন মনে হলো এই কাজটাও আজাদকে দিয়েই করাই। ভাবনা মতোই কাজ করালাম। আজাদের হাতে চিঠি পাঠিয়ে দিলাম তাকে। মনের মাধুরী মিশিয়ে লেখা চিঠিগুলো তাকে প্রভাবিত করেছিল, আর সে ভেবে নিয়েছিল এই চিঠি প্রেম নিবেদন আমি নয়, আজাদ করেছে। দেখেছিস ভুলটা কোথায়? একটু থেমে সে পুনরায় বলা শুরু করে, চিঠির শেষে ইতিতে কারো নাম লেখা হতো না, লেখা হতো ইতি তোমার প্রেমিক। বেশ কয়েকবার চিঠি আদান প্রদানের মাসখানেক পর আইজা জানতে পারলো চিঠিগুলো মূলত আমার, কিন্তু ততদিনে সে চিঠির মালিক আজাদ ভেবে তাকে ভালোবেসে মুগ্ধ। সেটা আজাদ নিজেও জানতো না। এমনটাই, ওইটা আমায় বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করি না। ও জেনে বুঝেই এটা করেছে আমার প্রথম ভালো লাগা ভালোবাসাকে ছিনিয়ে নিতে। দুই বন্ধুর মাঝে যুদ্ধ লেগে যায়, একজন আইজাকে ঘিরে, অন্যদিকে আইজা আজাদের প্রেমে এতই মজে গেল তার সাথে সরাসরি কথা বলতে হম্বিতম্বির শেষ নেই। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এর আগে আমরা কেউ কারো সাথে চোকাচোকি ছাড়া সরাসরি মুখ ফুটে কথা বলিনি। তখনকার প্রেমের নিয়মে এটা ছিল না। দূর থেকে চিঠিতে কথোপকথন করার মজাই অন্যরকম। পানি হবে? গলাটা শুকিয়ে আছে। তোর বেয়াদব ছেলেরা বাবার বয়সী একটা মানুষকে তুলে এনে দুদিন ধরে কিছু খেতেই দেয়নি। খাড়ি খাড়ি টাকায় এতদিন পারলি, অথচ ম্যানার্স শিখাসনি। বন্যের ইশারায় একজন এগিয়ে এসে পানির বোতল বাড়িয়ে দিয়ে গেল। পানি পান করে রিকাশ বলে চলল, প্রথমবারের মতো আমরা তিনজন সামনাসামনি কথা বলার সিদ্ধান্ত নিলাম। আজাদের জন্য আইজা এতটাই মরিয়া হয়ে উঠেছে যে আমি তাকে ভালোবাসি বলতে গালে হাত ওঠাতেও ভাবল না। বাগালে হাত মেজে মৃদু হাসল সে, যেন সেই দিনের সেই মুহূর্তের কথাটা আজও তরতাজা। শহর খেয়ে আমি কিছুই বলিনি, ভালোবাসার প্রতীক হিসাবে গ্রহণ করে নিয়েছি। আজাদ সেদিন কথা দিয়েছিল আইজা তাকে ভালোবাসলেও যতদিন না সেই ভালোবাসা আমার নামে ট্রান্সফার হবে ততদিন ওর সাথে কোনো সম্পর্ক রাখবে না। অথচ ওই বেঈমান কয়দিন পর আমার কাছ থেকে এজাজত নিয়ে এসেছিল সে আইজাকে বিয়ে করলে আমি কি কষ্ট পাবো? বাহ, খুব ভালো প্রশ্ন। আমিও সেদিন বললাম ভীষণ কষ্ট পাবো, তুই ওকে বিয়ে করিস না, প্রয়োজনে আমরা দুজনেই ওকে ভুলে যাই। কিন্তু না, তারা বিয়ে করে নিল। আমাকে দাওয়াতও দিয়েছে। একজন আমার ভালোবাসা, অন্যজন আমার দুস্থ। বিয়েতে উপস্থিত না থাকলে খারাপ দেখাই, তাই চলে গেলাম বিয়েতে। এরপর দক্ষ একপাশে রেখে বিয়েতে গিয়ে কোরমা, বিরিয়ানি, বোরহানি, রোস্ট ইত্যাদি ইত্যাদি দিয়ে পেট পুরে খেলাম। এসব কাহিনী শুনতে ইন্টারেস্টেড নই আর, কাম টু দ্য পয়েন্ট। কথার মাঝে বর্ণ অনাগ্রহ দেখে হতাশ হলো রিকাশ। বহুদিন পর পুরনো স্মৃতিচারণ করছে, তাই পই পই করে শুরু থেকে বলতে ভালোই লাগছিল। আর একটু পানি খেয়ে গলা ভিজিয়ে আসল পয়েন্টে ঢুকলো সে। তাদের ভালোবাসাকে পরিপূর্ণতা দিতে মা হতে চলল আইজা। আমি দেশ ছেড়ে দূরে চলে গেলাম। তখনও তার মায়া কাটিয়ে সরে আসতে পারিনি। আবার একদিন ফিরে এলাম আজাদের কাছ থেকে প্রতিশোধ আর আইজার নিশান হিসেবে তাদের ছোট্ট প্রাণ বাচ্চাকে নিয়ে যেতে। হোয়াট? হ্যাঁ, তাদের প্রথম সন্তানকে নিয়ে দেশ ছেড়ে সারা জীবনের জন্য পালিয়ে গেলাম। সেই সন্তানকে জানিস? পরপর ডানে ইশারা করে বলল, জোসেফ জোয়ারদার। নির্লিপ্ত বর্ণের ক্ষুরোধার ঠোঁট দুটো এই প্রথম থমকালো। অস্ফুট স্বরে বলল, এই রিকাশ ফরাজি, জবান সামলে।
বাজে বকিস না। ও যদি মায়ের প্রথম সন্তান হয় তবে আমি কে? প্রশ্নে রিকাজ ফরাজি হাসলো, গা দোলালো সেই হাসি। হাসতে হাসতে একসময় থেমে বলল, তুই একটা অনাথ। কথা শেষ হতেই বুকে থাবা পড়ল। বর্ণ থাবা বসিয়ে বুকের কলার ধরে মুখোমুখি এনে রক্তচক্ষু নিয়ে হুঙ্কার দিয়ে ওঠে। মন খুলে হাসার সুযোগ পেয়েছিস দেখে জানার ভয় উবে গেছে না? আচমকা আক্রমণে বুক ধরফর করে উঠেছিল ফরাজির। নিজেকে সামনে বলল, উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে ইউকে গিয়ে একজন প্রভাবশালীর সাথে বন্ধুত্ব পেতেছিলাম। ধীরে ধীরে তাদের বিশ্বস্ত হয়ে উঠি। টাকা চাই, আমার রাজত্ব চাই। তাই মনুষ্যত্ব পায়ের তলায় পিষে একদিন কেউ না জানার মতো ওই বন্ধু ও তার স্ত্রীকে ঘুমের ঘুরতে পাঠিয়ে গাড়ি ব্রেক ফেল করে দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে দিলাম। বন্ধুটা স্পট ডেট আর বউ মৃত্যুযাত্রী। মরার আগে তার 1 মাসের বাচ্চাকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল তাদের স্থাবর সব সম্পত্তি নিয়ে আমি যেভাবে খুশি ভোগ করতে পারি। বিনিময়ে তাদের বাচ্চাকে যেন আদর ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করে তুলি। সামান্য মনুষ্যত্ব হয়তো বেঁচে ছিল, তাই তোকে শিকদার নিবাসে রেখে তাদের ছেলেকে অমানুষের মতো অমানুষ করতে আমার সাথে নিয়ে পালিয়ে গেলাম। বর্ণের হাত আলগা হয়ে গেল। বাবা মার প্রতি তার বিশ্বাস ভরসায় আঘাত হানতে রিকাজ পুনরায় বলল, তোদের অদলবদল করার পর বিষয়টা কলে আজাদকে অবগত করে দিয়েছিলাম। এই মুহূর্তে নিজের উপর কতটা গর্ববোধ হচ্ছিল এক্সপ্লেন করার মতো নয়। তারা জানবে তাদের কোলে যে আছে তার সাথে রক্তের কোনো সম্পর্ক নেই। যার সাথে রক্তের সম্পর্ক সে কোথায়, কোন অবস্থায়, কেমন আছে কিছুই জানবে না। মনে করে দেখ, তোকে নিয়ে ওরা দেশ বিদেশ ঘুরে বেড়াতো। হ্যাঁ, মূলত তারা তাদের সন্তানকে ফিরে পেতে আমি যখন যেই ঠিকানা দিয়েছি সেখানে ছুটে যেত। প্রতি বছর তোর যেই জন্মদিন পালন করা হয় সেটাও তাদের ছেলের জন্ম তারিখ অনুসারে। ইউ ফ্রড! মুষ্টিবদ্ধ হাতটা রিকাজ ফরাজের মুখ বরাবর বসিয়ে দেয় বর্ণ। গলগলিয়ে ঠোঁট ফেটে রক্ত গড়িয়ে পড়ে, তবু ঠোঁটের হাসি কমে না। গড়গড় করে বলল, তারা কখনো তোকে তুই ভেবে ভালোবাসেনি রে পাগল, বরং সবসময় তোর মাঝে নিজের হারানো ছেলের প্রতিচ্ছবি খুঁজে বেরিয়ে এসেছে। সত্যি তো এটাই, তুই একটা অনাথ। এই পৃথিবীতে তোর কেউ নেই। রাসেলকে থামতে বল। হুঙ্কার ছেড়ে উঠে দাঁড়ালো বর্ণ। আরও 2-1 ঘা বসিয়ে দিল। শরীরে রক্ত টকবগিয়ে ফুটছে যেন। জোসেফ দূরে টেবিলে ঢলে পড়ে আছে নিভু চোখে। কিছু কথা তার কানেও পৌঁছেছে। প্রতিক্রিয়ায় অনেক কিছুই বলতে চাইছে, কিন্তু শক্তিতে কুল পায় না। রিকাজের তাচ্ছিল্য স্বর এখনও ভেসে আসছে। তুই অনাথ, নাম যশ ক্ষমতা সব থেকেও কিছুই নেই। একটা নিঃস্ব পৃথিবীতে আপন বলতে কেউ নেই তোর। জিসান কিছু বলতে চেয়েছিল, বর্ণ শোনেনি। হাত উঠিয়ে থামিয়ে দিয়ে বাইকে চড়ে চলে এলো চোখের পলকে। চোখে ভাসলো শুরু থেকেই জন্মদিন পালনের দিন মম কাঁদত। ওই দিন তার সামনে আসে না, দরজা আটকে ভেতরে বসে থাকে। ছোটবেলায় একবার তার চোখে পড়েছিল সদ্য জন্ম নেওয়া শিশুকে তোলা ছবি ফ্রেমে বন্দি। সেটা বুকে চেপে কাঁদছেন ভদ্র মহিলা। দরজা ফাঁক থাকায় বর্ণ অস্থির হয়ে মাকে থামাতে গেলে তিনি ধাক্কা দিয়ে সরিয়ে দরজা আটকে দিয়েছিলেন। পরে অবশ্য আদর করে কাছে টেনে নিয়েছিল। বর্ণের তীক্ষ্ণ মস্তিষ্ক বুঝে নেয় ছবিতে জোসেফ ছিল। ওই দিন তিনি পরিমাণের চেয়ে একটু বেশি ছেলের শোকে শোকাহত হন, আর ছেলেকে হারানোর পিছে অনেকটা বর্ণকেই দায়ী করে। তাই তার সামনে আসতো না জন্মদিন পালন করতে। আর এই সামনে না আসাকে সে কত আবেগ দিয়ে কত কি ভেবে নিত, অথচ তার সব ভাবনা কি তবে মিথ্যা? তাহলে এই দীর্ঘ বছরের ভালোবাসা, মমতা এসবও মিথ্যা? মস্তিষ্কে নানা স্মৃতিচারণ, মার প্রতি অদৃশ্য অভিমানের ভিন্ন জগতে চলে যায় বর্ণ। বাইকের স্পিড বাড়ে। ঠিক সেদিনই তার অ্যাক্সিডেন্ট ঘটেছিল। এরপর সুখকে নিয়ে এলো নিজের কাছে। মাথার চুল খামচে ধরল বর্ণ। আজও কানের কাছে কেউ যেন বলছে, তারা কখনো তোকে তুই ভেবে ভালোবাসেনি রে পাগল, বরং সবসময় তোর মাঝে নিজেদের হারানো ছেলের প্রতিচ্ছবি খুঁজে বেরিয়ে এসেছে। তুই অনাথ, নাম যশ ক্ষমতা সব থেকেও কিচ্ছু নেই।
একটা নিঃস্ব পৃথিবীতে আপন বলতে কেউ নেই তোর। পায়ের নিকটে টেবিলে সজোরে লাথি বসাতে কাজগুলো ঝরঝর করে ভেঙে পড়ে গেল। ভেতরে জেগে ওঠা দানবীয় চরিত্রটা থামাতে ব্যর্থ হলো বর্ণ। নিজেকে দমাতে ভেতরে প্রবেশ করতে মস্তিষ্ক দ্বিগুণ উত্তেজিত হয়ে ওঠে। আচানক হাতের কাছে যা পেল সব ফ্লোরে ছুঁড়ে ফেলতে শুরু করে। বিড়বিড় করে কি যেন বলছে। হাতে কাজ দেবে গিয়ে রক্ত ছুটে আসে, অথচ তার মাঝে কোনো হেলদোল নেই। কাজ চূর্ণ বিচূর্ণ হওয়ার শব্দে ড্রয়িং স্পেসের পরিবেশটা ক্রমশ ধ্বংসলীলায় পরিণত হয়ে অল্প বিস্তর। সুখ ছুটে কক্ষ থেকে বেরিয়ে এসব প্রত্যক্ষ করে ভয়ে ঢোক গেল। বন্যের চোখের দৃষ্টি আচরণ তাকে মনে করিয়ে দিল অভ্রের সাথে হওয়া ঘটনাটি। চুপ করে থাকলো না সে, বর্ণকে থামাতে ছুটে এলো। চূর্ণ চূর্ণ কাজ ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। সুখ দ্রুত হাত ধরতেই ঝাড়া দিল সে। সরে যা ফুল, দূরে কোথাও লুকিয়ে যা। আমার আমার কেমন যেন লাগছে। কন্ট্রোল হারিয়ে পরে তোকে আঘাত করতেও দিতে হবে না, প্লিজ। সুখ দুদিকে মাথা ঝাঁকায়। বর্ণকে এই হালে ছেড়ে দিয়ে কোথাও লুকাবে না সে। পুনরায় এগিয়ে এবার বুকে জাপটে ধরল তাকে। এমন দৃঢ় আলিঙ্গন করলো যে বর্ণ চাইলেও ছাড়াতে পারবে না। ঘামে জবজবে শরীর, উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ ভারী। বর্ণ সুখকে নিজে ছাড়াচ্ছে না, কেবল মুখে বলছে ছেড়ে দিতে। সুখ সেসবে তোয়াক্কা না করে পিঠে হাত মালিশ করে ধীরে ধীরে। একসময় বর্ণ নিজেও এমন শক্তভাবে জড়িয়ে ধরল যে সুখের মনে হয় দম আটকে গেছে। কিন্তু সেই ভাবনাটা প্রকাশ্য পেল না যখন পাথরের সংযমে নিজেকে সকলের সামনে উপস্থাপন করা আফসিয়ান বর্ণ হু হু কেঁদে উঠল। সে চমকালো, থমকে স্তব্ধ হলো। বর্ণ কাঁদতেও জানে, সে কি ঠিক শুনছে? ভার সামলাতে না পেরে সুখ সোফায় বসে পড়েছে। বর্ণ ছাড়িনি তাকে। ফ্লোরে লেপ্টে বসে সুখের কোলে মাথা রেখে কোমর ঝাপটে ধরে বাচ্চাদের মতো কেঁদে বলল, থেকে যা ফুল, তুই ছাড়া আমার আর কেউ নেই, কেউ নেই। ওরা সবাই সেলফিশ, নিজেদের স্বার্থে আমায় ভালোবেসে দেখিয়েছে। সব মিথ্যে, সব মিথ্যে। হাতের বাঁধন আরো দৃঢ় হয়। বর্ণ অদ্ভুত করুণ গলায় বলল, বুকে খুব যন্ত্রণা হচ্ছে, ভালোবেসে ভুলিয়ে দে না। সুখ নিজেও কেঁদে উঠল ফুপিয়ে। কেন মানুষটা এমন করছে এখনও জানে না, কিন্তু নির্দয় এই পুরুষটির চোখের অশ্রু কণাগুলো তার হৃদয়ে রক্তক্ষরণ করছে। বর্ণ থেমে গেল হঠাৎ, একদম স্বাভাবিক অথচ রক্তিম চোখ নিয়ে মাথা তুলল। এরপর উন্মাদের মতো সুখের মুখটা হাতের আজলায় পুড়ে অস্থির গলায় বলল, শোন, আমি তোকে কোথাও যেতে দিচ্ছি না আর। প্রয়োজনে নিজের কাছে বন্দি বানিয়ে রেখে দেব। তোর পৃথিবী বলতে শুধু আমিই থাকবো আজকের পর, হ্যাঁ? অশ্রু ঝরে পড়ছে নীরবে। সুখ নির্বাক চোখে চেয়ে রইল কেবল। বর্ণ হেসে ফেলল, ঠোঁট এক পেশে। আমার জন্য কাজ ছেড়ছে? তোকে সামান্য ভুলিয়ে দু চোখে অযথা অশ্রু ছড়িয়েছে তার জন্য? বৃদ্ধাঙ্গুলি দিয়ে সুখের চোখ মুছে দিয়ে সান্ত্বনা দিল যেন। কাঁদে না ফুল, অন্যের দুঃখে কাঁদা ব্যাড হ্যাবিট। আমার দিকে তাকা, কখনো দেখেছিস কারো দুঃখ আমায় ব্যথিত করেছে? আমি তো কাঁধাই যাকে ইচ্ছে। হসপিটাল থেকে ফিরলে মেহরাবের আগে পিছে ঘুরঘুর করে এই ওই বলে তর্ক করা মেয়েটাকে আজ দেখতে পায়নি সে। প্রথম প্রথম খুশি হলেও অবচেতন মন এখন জেসিকে খুঁজে ফিরছে মেহরাবের। নিজের চাওয়া নিজেই ক্ষিপ্ত হলো সে। মেয়েটা কি হাল বানিয়ে ছেড়েছে তার অবাধ্য মনের। প্রায় ঘন্টা দুয়েক পরও জেসির দেখা না পেয়ে মায়রার কাছে গেল মেহরাব। বেডে জামার স্তূপ, সেগুলো ভাঁজ করে কাবাডে তুলে রাখছিল মায়রা। মেহরাব গলা খাকারি দিয়ে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে সোফায় বসলো। স্বাভাবিক কিছু কথা আদান প্রদানের খানিক পর দোনামোনা নিয়ে জিজ্ঞেস করেই ফেলল, আপু মেয়েটা কোথায়? মায়রা আর চোখে একবার চেয়ে নিজের কাজে ব্যস্ততা দেখায়। ভাবটা এমন যেন মেহরাবের প্রশ্ন সে শুনতেই পায়নি। এতে আরও অস্বস্তিতে পড়ে যায় মেহরাব। পরক্ষণে আপু শোনেনি ভেবে বলল ফের, মেয়েটা কোথায় আপু? কোথাও দেখছি না যে। মায়রা এই পর্যায়ে সরু চোখে তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কোন মেয়েটা? কার কথা বলছিস ভাই? ইতস্থ গলায় ভ্রুতে তর্জনী ঘষে মেহরাব বলল, কণ্ঠ খাদে নামিয়ে, জেসি মেয়েটার কথা বলছিলাম। ও জেসি, ও তো চলে গেছে। চলে গেছে মানে কোথায়? মায়রা পুনরায় জামা ভাঁজ করতে লেগে গেল। কাবাড খুলতে খুলতে বলল, ওর ভাই এসে নিয়ে গেছে আর বলে গেছে ভালোবাসা মিল মহব্বত ছাড়া
দায় পড়ে এক ছাদের নিচে থাকা যায়, কিন্তু সুখের সংসার গড়ে ওঠে না। সে নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছে তোর কাছে। খুব শীঘ্রই তোকে এই নড়বড়ে সম্পর্কের মুক্তিপত্র পাঠিয়ে দেবে নাকি। সে বলতে জেসিকেই বুঝিয়েছে। মেহরাব দৃষ্টি মেঝেতে ফেলে এরপর এক দৃষ্টে চেয়ে ছোট্ট শব্দে বলল, ও। হাত মুষ্টিবদ্ধ করে দাঁতের নিচে দাঁত পিষ্ঠ করে উপর নিচ মাথা ঝাঁকায়। তারপর মায়রার কাছ থেকে বিদায় নিয়ে গটগট চলে যায়। মায়রা হতাশ চোখে তার যাওয়ার পথে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কি হতে চলেছে অতপর? এদের পরিণতি কোথায় সে জানে না, তবে একটাই চাওয়া, জীবনের সর্বাবস্থায় ভাই যেন সুখী হয়। রুমে এসে ফোনটা বেডের একপাশে ছুঁড়ে মেরে ধপ করে বসলো মেহরাব। রাগে মেজাজ রিরি করছে। শুয়েও স্থির হতে না পেরে নরম বেডে ঘুষি মেরে উঠে বেলকনিতে চলে এলো। এখন রাত, আকাশে রূপবতী চাঁদখানা উকি মেরে আছে। অন্ধকার রাতের দিকে অদৃশ্যে চেয়ে থেকে রেলিংয়ে মুষ্টিবদ্ধ হাতের মৃদু আঘাত করতে করতে সজোরে উপর নিচ মাথা ঝাঁকিয়ে মেহরাব বিড়বিড় করল, ওকে, তবে দেখা যাক এর শেষ কোথায়। মাহিরের অনুরোধে তার বাবা মা এসেছিল শিকদার নিবাসে। আবদার জানিয়েছেন তুফাকে মাহিরের বউ হিসেবে নিয়ে যাওয়ার। এতে মাহির তুফা উভয় স্ব জায়গা থেকে শঙ্কিত ছিল মামারা ওনাদের অপমান করবেন না তো। তবে তাদের অবাক করে দিয়ে ঘটনা ঘটে গেল অন্যরকম। অতিথিদের প্রতি শিকদারের ব্যবহার অত্যন্ত অমায়িক ছিল এবং তুফাকে মাহিরের হাতে তুলে দিতে রাজি হয়ে গেলেন। সেদিন বিয়ের ডেট ঠিক হলো, আগামী 15ই ফেব্রুয়ারি। আজ 9 তারিখ, হাতে আছে মাত্র 6 দিন। নিবাসের সামনে বন্যের গাড়ি থামতেই সুখ আনন্দে কেঁদে ফেলল। আম্মুরা সবাই গেটের সামনে দাঁড়িয়ে। তাদের কাছে ছুটে যেতে নিলেই বন্য ধপ করে হাত চেপে ধরল। হ্যাঁচকা টানে নিজেকে কাছাকাছি এসে ভেজা পাপড়িতে সন্তর্পণে আঙ্গুল ছুঁয়ে বলল, বলেছিলাম না অযথা অশ্রুতে চোখ না ভেজাতে। আই ডোন্ট লাইক ইট। নির্বাক হয়ে তাকিয়ে থাকলো সুখ, আর চোখে পরিবারের দিকে চেয়ে ইশারায় বোঝালো, আপনজনের কাছে ফিরে এসেছি অনেকদিন পর, খুশিতেও কাঁদতে পারবো না। বর্ণ কিছু বলল না, আর হাত ছেড়ে সুখকে যেতে দিয়ে অন্যত্র নজর সরিয়ে নিল। আইজা এসেছে পাশে। বর্ণকে না দেখে বুঝলো তিনি কাঁদছেন। সে তাকাতেই ভদ্রমহিলা তাকে জাপটে ধরে ডুকরে কেঁদে উঠলেন। কি হয়েছে তোমার খোকা? কথা বলছো না, বারবার এড়িয়ে যাচ্ছ। মার সাথে কিসের এত অভিমান? অভিমান? পুরুষ চরিত্রের সাথে শব্দটা মানায় কিনা আই ডোন্ট নো, কিন্তু আমার ক্ষেত্রে এটা কাজ করে না। ইনফ্যাক্ট এটার বিশেষত্ব সম্পর্কে আমার ধারণা নেই। মার সাথে দূরত্ব বজায় রেখে চলতে চাওয়া, কথা বলতে গেলে মুখ ফিরিয়ে নেওয়া, কারণ জানতে চাইলে এটা ওটা টেনে যুক্তি দাঁড় করে কথা কাটিয়ে দেওয়া অভিমানের মধ্যেই পড়ে। এরপরও বলবে তুমি মার সাথে অভিমান করনি? স্থির চোখে মায়ের দিকে তাকালো বর্ণ। তার আচরণের সাথে অভিমানীর বিশেষত্ব লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু তার তো অভিযোগ করার ছিল আজ থেকে দীর্ঘদিন আগে। 6-7 বছর বয়সে মার কোলে মাথা রেখে যেভাবে অভিযোগ দাখিল করত, সেভাবে কোলে মাথা রেখে অভিযোগ করা। আমাকে বাইরে একা কেন ছেড়েছিলে মম? এ আচলে তলে লুকিয়ে রাখুনি কেন, যেন কেউ দেখতে না পায়? সেভাবে আড়াল করে রাখতে কি সাটকে ছিল? তাহলে আজ শুনতে হতো না আমি এতিম, কেউ নেই আমার। যে মুখের দিকে তাকালে আমার সব হিংস্রতার রাগ নিষ্ঠুরতা এক মুহূর্তের জন্য উবে যাবে, সেই মমতা মাখা মুখটা আমার গর্ভধারণী মায়ের নয়। বর্ণ ঢোক গিলল, মার চোখের পানির দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ, এরপর নজর সরিয়ে নিল। মিথ্যা, ওই অস্ত্রগুলো নিশ্চয়ই মিথ্যা। কিন্তু বর্ণ চট করে আবার তাকালো। মিথ্যা তো মনে হচ্ছে না। আইজা তাকে টেনে নিয়ে যেতে লাগলেন। বাড়ি চলো। কত হাজার কল করেছি, রিসিভ করনি। সেদিন এসেছিলে, একটিবার আমার সাথে কথা বলার প্রয়োজনও বোধ করনি। অব্যক্ত কোনো কারণে অভিমান করে আছো, বেশ, কিন্তু সেই কারণ যদি অবান্তর হয় তখন মা তোমায় নতুন করে শাসন করবে। দেখো, তখন আমি দেখব না তুমি রকস্টার, তোমার কত কত শুভাকাঙ্ক্ষী। কি হলো কে জানে বর্ণের, তারা দেখিয়ে কোথাও যাওয়ার কথা বলতে গিয়েও বলল না। বাধ্য ছেলেটির মতো নিঃশব্দে মার পিছু পিছু চলল। 2 বছরের বাচ্চার আঙুল আঁকড়ে ধরলে যেমন নির্বিঘ্নে পাশাপাশি চলতে শুরু করে নীরবে।
আম্মু, আব্বু, দাদু, বড়মা, বড় আব্বু, বাড়ির প্রতিটি সদস্য, এমনকি রামসা, আতিফ, আসলামের সাথেও ভাব বিনিময় করে এলো সুখ। বহুদিন পর নিজের পরিবারের কাছে ফিরে মনটা ভীষণ ফুরফুরে। তুফার কাছে গিয়ে কিছুক্ষণ থাকলো। রমণী লজ্জায় মুখ লাল করে রেখেছে। শুনেছে আজকাল রুম থেকে বের হতে চায় না সহজে। সুখ জানতে চায়, মনের মানুষকে নিজের করে পাওয়ার আনন্দে এখন থেকে পরিবারের থেকে দূরে সরে যেতে চাইছো? বাহবা দিয়ে হাততালি দিল সে। তুফা হতাশ হয়ে তাকায়, দীর্ঘশ্বাস ছেড়ে বলে, মজা নিচ্ছে মতো, সময় এখন তোদের। রুস্মিতা, ইব্রা তো চলে এসেছে বিয়েতে যোগ দিতে। সুখ আরও কিছুক্ষণ সবার মাঝে কাটিয়ে রুমে ফিরে আসে। ডোর লক করে পিছু ঘুরতেই শির দ্বারা সোজা করে থম মেরে দাঁড়িয়ে গেল। বর্ণ সবে শাওয়ার নিয়ে বাথরুম থেকে বেরিয়েছে। কোমরে তোয়ালে পেঁচানো, পেটানো অর্ধনগ্ন সুহেদ বিন্দু বিন্দু পানিতে চকচকে। অন্য একটা টাওয়াল জড়িয়ে মাথার চুল মুছতে মুছতে সুখের দিকে দৃষ্টিপাত করলো ঝট করে। মেয়েটা তড়িৎ পিছু ঘুরে গেল চোখে হাত রেখে। ছিছি, এখনই যে কেন আসতে হলো তাকে? চোখ থেকে হাত সরালো না। এক হাতে চোখ ঢেকে অপর হাতে হাতড়াতে ধীর পায়ে ডোরের কাছাকাছি গেল সে। লক খুলতে চোখের উপর রাখা হাতের আঙ্গুল ফাঁক করে তাকাতে দ্বিতীয় ঝটকাটা খেলো। দরজায় হেলান দিয়ে চেয়ে আছে বর্ণ। চোখাচোখি হতেই ভ্রু নাচালো। সুখ অচিরেই এক কদম পিছিয়ে গিয়ে পুনরায় দুহাতে চোখ ঢাকে। অল্প সময়ে ওখানে কিভাবে চলে এলো মানুষটা? জিন নাকি? বর্ণ কাছে এসে ক্ষণকাল চুপ করে বউফুলকে নির্লজ্জ দৃষ্টিতে উপন্যাস পরক করে। এক ঝটকায় চোখ থেকে জোরপূর্বক হাত সরিয়ে দিল। এরপর বলল ধূর্ত হেসে, 2 দিন আগেও ঠিক এভাবে শাওয়ার নিয়ে বেরিয়েছিলাম। বেড থেকে তখন ঘুমের ভান ধরে দুটো চোখ আমার রূপ যৌবনকে লেখাচ্ছিল। ফর শিওর চোখ দুটো মালিক তুই ছিলে, ছিল না? গলা শুকিয়ে এলো সুখের। এটাও দেখে ফেলেছে বেহায়াতে পিএইচডি করা লোকটা। দুদিকে ঘন ঘন মাথা ঝাঁকিয়ে পিছিয়ে যেতে লাগে সে। ভালো কি দূর থেকে ভেসেছিলে? কাছাকাছি এসে আদর ভাগাভাগি করার কথা কল্পনা করিসনি কখনো? জীবনেও না। দুদিক মাথা দোলালো সে। বর্ণ মুখ কুঁচকে নেয়। দুনিয়ার সবাইকে পেছনে ফেলে শুতে তোর হাতটাই ধরেছি জানেমান। হাত হচ্ছে ছুতে গেলেই কাঁপাকাঁপি। এমন বোধ আমি চাইনি। কথার ফাঁকে বর্ণ ধীরে এক পা দুফা ফেলে কাছে আসছে। সুখ ততদূর যাচ্ছে, একসময় ড্রেসিং টেবিলে গিয়ে আটকে গেল। পেছানোর কোনো পথ অবশিষ্ট নেই আর। দুহাত জামা খামছে, দম বন্ধ করে দাঁড়িয়ে যায় সুখ। হৃদে স্পন্দন ছুটছে, লজ্জায় জড়তায় কানের পর্দা ঝাঝা করে ওঠে বোধহয়। বর্ণ চুলে হাত চালিয়ে ঝাঁকাতেই মুখে ঝিরিঝিরি পানির ছিটা এসে হামলে পড়ে সুখের। অচিরে মেয়েটা চোখ বুজে নেয় আবেশে। তা দেখে বর্ণ ঠোঁট কামড়ে মোহিত চোখে চেয়ে রইল অপলক। আলগোছে সুখের দুপাশের ড্রেসিং টেবিলে হাত রেখে ঝুঁকে গেল মুখোমুখি। চোখের পাপড়িগুলো কাঁপছে সুখের। শ্বাস প্রশ্বাস ভারী হচ্ছে ক্রমশ। সন্তর্পণে মুখটা তার কানের কাছে নিয়ে গিয়ে বর্ণ সম্মোহনী সুরে ডাকলো, বউ। সুখের চারপাশ থমকে গেল। তেষ্টা পেয়েছে প্রচণ্ড। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়বে মনোভাব। তখনই পুনরায় বর্ণর কণ্ঠ গিয়ে কর্ণ কৌঠরে পৌঁছায়। আই বউফুল। অবচেতন মনেই সুখ সাড়া দেয় এবার। ওহ! বর্ণের ঠোঁট দুটো তার কান ছুঁয়ে দিল এবার। ফিসফিসিয়ে বলল বোধ হয়, আমার কেমন কেমন ফিলিং হচ্ছে, কেমন কেমন। এরপর আর কিছু মনে নেই সুখের। দোলনায় পা তুলে দুহাতে হাঁটু জড়িয়ে জেসি অন্যমনস্কে বসা। মন খারাপই দূর করতে আজ শাড়ি পরেছিল সে। শাড়ির লম্বা আঁচলখানা মেঝেতে লুটোপুটি খাচ্ছে। সে কি ভুল করেছে ও বাড়ি ছেড়ে এসে? নিশ্চয়ই না। কেন পড়ে থাকবে ওখানে? লোকটার চোখে না ছিল তার জন্য মায়া, না ভালোবাসা, আর না ভালো লাগা। এরপরও সে নিজের আত্মতুষ্টি এবং ওই মানুষগুলোর মনে নিজের একটা অবস্থান তৈরি করতে থেকেছিল। কিন্তু সে ব্যর্থ। জেসি উঠে আনমনে জানালার গ্রিল ধরে দাঁড়ায়। আচ্ছা, জেসিকে বাড়িতে কোথাও না পেয়ে ডক্টর মেহরাব শাহরিয়ারের কি একটু খারাপ লাগা কাজ করবে না? তখন ওনার প্রতিক্রিয়া কেমন হবে? হুঠাৎ জানতে ইচ্ছে করলো জেসির। সেই সময় জিসান এলো দরজার কাছে। বনো আসিস? জেসির ঠোঁটে হাসি ফুটল। দরজা মিলে জিসানকে এক হাতে জড়িয়ে ধরে প্রফুল্ল মনে, ভাইয়া কি এনেছো দেখি? স্বেচ্ছায় ভাইয়ার হাতের প্যাকেট নিজের দখলে এনে বলল উচ্ছ্বাসিত মুখে, ও আমার ফেভারিট আইসক্রিম, এতগুলো লাভ অনলি ফর ইউ।
জেসিকে আগলে রেখে জিসান রুম থেকে বেরোতে বেরোতে জানতে চাইল। মন খারাপ? ছোট ছোট চোখে ভাইয়ার দিকে মুখ তুলে তাকিয়ে সে বলল, মন খারাপ? তুমি আজ পর্যন্ত দেখেছো জিশান সারোয়ারের একমাত্র বোন জেসিকা সেনরাত কখনো কোনো মন খারাপ করে বসে থেকেছে? রাইট, কিন্তু এটাও মানতে হবে যে জেসিকা সিদ্ধার্থ এখন শুধু জিসানের বোন নয়, কারো ঘরের ঘরণীয় হয়, যাকে 3 দিন আগে ছেড়ে চলে এসেছে সে। মনে পড়ছে ও বাড়ির কথা? জেসি ঠোঁট উল্টে পাল্টে চায়। আই এম সরি ভাইয়া, আমি তো নির্লজ্জের মতো লাফিয়েছিলাম এই বিয়েতে। ভুল করছি দেখে তোমার উচিত ছিল আমাকে শাসন করা। মাথায় ঠোঁট রেখে ছোট বাচ্চাকে ট্রিট করার মতো আদর দিয়ে জিসান বলল, যা হবার তা হয়ে গেছে, এখন মন খারাপ করে না বাচ্চা। দেখিস সে আসবে তোকে নিয়ে যেতে। এমন কিছুই হবে না, উনি তো আমাকে পছন্দই করেন না। টিপ টিপ করে চোখ মেলে সুখ আশেপাশে নজর হাঁটিয়ে শিওরে আম্মু আর পরিবারের অধিকাংশ সদস্যের চিহ্নিত মুখশ্রী দেখতে পেল। জ্ঞান ফিরেছে মা, কেমন লাগছে? মাথা ঘুরছে? উঠে বসে কপালে হাত রেখে মাথা ঝাঁকায় সুখ, বুঝায় সে ঠিক আছে এখন। তামিদ সাহেব বন্যের উপর গর্জে উঠলেন, কি হয়েছিল আমার আম্মুর? তুই কি অনিষ্ট করেছিস ওর সাথে? বর্ণ বেডের কিনারে দাঁড়িয়ে গভীর মনোযোগে সেই কবে থেকে সুখের দিকে চেয়ে তামিদ সাহেবের কথায় নজর স্থির রেখে বলল গম্ভীর স্বরে, সেটা তোমার আম্মুই ভালো এক্সপ্লেন করতে পারবে। আজকার হাঁটু জড়িয়ে মুখ লটকে বসে আছে সুখ, নিঃশ্বাসটাও ছাড়ছে আস্তে ধীরে, যেন শব্দ না ছড়িয়ে পড়ে আশেপাশে। বন্যের নজর তীক্ষ্ণ, কাউস থেকে নিচ ঠোঁট কামড়ে সুখকে পরখ করতে ব্যস্ত। আকস্মাত উঠে এসে হুঠার সুখের মুখোমুখি ঝুঁকে বলল হিসিয়ে, এতদিন নিজের কাছে রেখে শিক্ষা দিয়েছে তোকে? ইউ আর এ ব্যাড স্টুডেন্ট ফুল। আই এম ফিলিং অ্যাশেমড অফ মাইসেলফ। এত ক্লাস সব বৃথা প্রমাণ করে দিলে এক নিমিষে। তোকে তো শাস্তি পেতে হবে বউ। বল, কি শাস্তি দেওয়া যায়? মুখ অন্যত্র ঘুরিয়ে আর চোখে চায় সুখ। এতে তার কি দোষ? ভোর থেকে প্রচুর মাথা ঘুরছিল, তার উপর বর্ণ কাছাকাছি আসায় হৃদস্পন্দনের বেগ, শরীরের অস্বাভাবিক কাঁপুনিতে মস্তিষ্ক মাত্র অতিরিক্ত চাপ সইতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছে। নয়তো এতদিন এই বেপরোয়াটাকে দিব্যি সামলেছে না। ভাবতেই স্থান ভুলে লজ্জায় কুঁকড়ে গেল সে। পরক্ষণে সম্মিত ফিরতেই মুখটা আগের মতো দুঃখী দুঃখী করে সভাষায় জানতে চাইল, কি শাস্তি? সরু চোখে বন্য সুখের মতিগতি লক্ষ্য করছিল। ফুল কিভাবে লজ্জায় নুয়ে পড়ে, পরে আবার যে মুখের ভাবাবেগ পাল্টেছে তার নজর এড়ায়নি। কি ভেবে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, কিস কিস মি নাও। চোখ পাকিয়ে পাথর বনে তড়িৎ মাথা পিছিয়ে নিয়ে বেডের হেডবোর্ডে ঠেসে গেল সুখ, বুঝায় আমি পারবো না, এটা আপনার কাজ। সঙ্গে সঙ্গেই ঝুঁকে গেল বর্ণ। সুখের কোমরের পাশাপাশি বেডে হাত রেখে এক হাঁটু ভেঙে তার একদম নিটলে চলে এলো। দূরত্ব খুব বেশি বাকি নেই আর। ঠোঁটে ঠোঁট ছুঁই, সুখ দম আটকে ঢোক গিলল। আফসিয়ান বর্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছিল মুখে। বর্ণ বলল, ও, সবসময় আমি আদর করব আর তুই বারবার চুপচাপ ভোগ করবি? ফিডব্যাক দিবি না? আনগ্রেটফুল। বলা শেষে অধর পাপড়ি জোড়া সুখের অধর ছুঁয়ে যায়। সজোরে চোখ খিসে বর্ণের চুল খামচে ধরে মেয়েটা। এতে বর্ণ থামল না, বরং দ্বিগুণ বেপরোয়া হলো। অতঃপর দীর্ঘ এক চুম্বন শেষে বৃদ্ধাঙ্গুলিতে ঠোঁট মুছে বলল, এবং রিটার্ন কর আমার কিস। সুখের দিকে গাল দেখে অন্যদিকে এমনভাবে রোবোটিক ম্যান হয়ে চেয়ে রইল, দেখে মনে হলো এখানে সুখের অস্তিত্ব সম্পর্কে তার কোনো ধারণা নেই। সুখ হাঁসফাঁস করে হাতে হাত ঘষে ড্যাব ড্যাব করে নজর তোলে। যতক্ষণ নিজের চাওয়া পাওয়ার পরিমাণ না হচ্ছে ততক্ষণে অসভ্য পুরুষটা 1 ইঞ্চিও নড়বে না। এই কয়দিনে সেটা বেশ ভালোই আয়ত্ত করেছে সুখ। মুখটা বাড়িয়ে নিয়ে টুপ করে বর্ণের গালে ঠোঁট ছুঁয়ে সরে গেল সে। চোখ খিঁচে নিতেই পুরুষালী কণ্ঠটি কর্ণ কৌঠরে পৌঁছে গেল, হয়নি, আই ওয়ান্ট লিপ লক। সুখের দিকে না চেয়ে বর্ণ আওড়ালো বাক্যটি।
নিজের এক কথায় সে স্থির। সুখ উকে দেওয়ার মতো একবার বর্ণের মুখভাব দেখার চেষ্টা করে। মুখটা ফ্যাকাশে, একটু আগের মতো জ্ঞান হারিয়ে ফেললে ভালো লাগতো, কিন্তু হারাচ্ছে না তো। উপায়ন্তর না পেয়ে কাপা হাতটা বাড়িয়ে ধীরে বর্ণের কলার চেপে নিজের দিকে ঘুরিয়ে অপর হাতে গলা পেঁচিয়ে চোখ বুজে ঠোঁট ছুঁয়ে দিল। এই যাত্রায় আফসিয়ান বর্ণ সকল দূরত্ব ঘুচিয়ে সুখ সমেত ঢলে পড়ল বেডে। আফসিয়ান বর্ণের ভাষায় অল্প আদর ভাগাভাগিতে মত্ত হলো দুটো অস্তিত্ব, আর সাক্ষী হিসেবে নির্লজ্জের মতো স্থির চেয়ে রইল চার দেয়াল। এক মুহূর্তের জন্য ঘুরে চলে গিয়েছিল দুজন। সুখের হঠাৎ মনে পড়ল খানিক পর মাহিরের পরিবার আসবে, সেখানে তাকে থাকতে বলা হয়েছে। সুখ ছটফট শুরু করে ছাড়া পেতে, কিন্তু পুরুষালী বাঁধন থেকে মুক্তি পাওয়ার শক্তি নেই। ফুলের এই নড়ছড় বর্ণকে বড্ড বিরক্তি এনে দিচ্ছে। মুখ তুলে চোখ রাঙিয়ে তাকায় সে। What's wrong with you? দেখছিস না আমি ব্যস্ত? তোফার বিয়ের আয়োজন চলছে পুরোদমে। হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে কেবল। এরই মাঝে মাহিরের সাথে কথা হয়েছে মাত্র একবার, তাও বেশি নয়, স্বাভাবিক দু একটা কথা আদান প্রদান, যেখানে বেশিরভাগ সময় তুফা নীরব শ্রোতার ভূমিকা পালন করেছে। কাজিনগুলো এবারে বড্ড নিষ্ঠুরতা করেছে, তুফাকে ফোনের কাছে আসতেই দিচ্ছে না। ইতিমধ্যে মাহিরের 30 কল প্রবেশ করেছে, প্রতিটি কলে কাজিনের কেউ না কেউ রিসিভ করেছে। মাহির লজ্জায় তুফার সাথে একটু কথা বলার আবদার রাখতে পারে না শালিদের দুষ্টু ইঙ্গিতপূর্ণ কথার নিচে পিষ্ট হয়ে। মাত্র শপিং থেকে ফিরছে বিয়ের আসার পর থেকে ইবরাত লক্ষ্য করছে তুফা বারবার বুকে গলায় হাত মেজে লম্বা লম্বা শ্বাস ছেড়ে কেমন অদ্ভুত হাঁসফাঁস করছে। ইবরাত বলল, এই আপু, জিজুকে এক পলক দেখে বুক চিনচিন ব্যথা অনুভব করছিল নাকি? তুফা অপ্রস্তুত হেসে গোসল করার বাহানা দেখিয়ে রুমে চলে গেল। তার যাওয়ার পানে চেয়ে রয় বাকিরা। রুস্মিতা কাজ ঝাঁকিয়ে বলল, আপুর বিয়ের ড্রেসটা দেখো আগে। সুখের মতো এবার কাটাকুটি করার নাকি চেক দাও একবার, বলা তো যায় না। রুমে প্রবেশ করে প্রথমে ঢক ঢক পানি গিলল তুফা। আয়নার সামনে নিজেকে পরখ করে লজ্জায় মুখটা নুয়ে নেয় এক সময়। মলে তখন গরম লাগছিল প্রচণ্ড। একাই ওয়াশরুমে গিয়ে মুখে পানি ছিটা দিয়ে বের হলো তুফা। জানা ছিল না শুরু থেকেই মাহিরের নজর তার উপর। ওয়াশরুমের দরজা খুলতে হঠাৎ মাহিরের আগমন ঘটে। এরপর কিছু বুঝে ওঠার আগেই লোকটা এসে তাকে জড়িয়ে ধরল, তারপর কপালে কপল টোকা দিয়ে কানে কানে বলল, বোনেদের সাথে মিলে আমাকে হেনস্থা করতে বেশ মজা পাচ্ছ না? মনে রেখো, বিয়েতে বেশি দেরি নেই। সেদিন সময় কিন্তু আমার পক্ষে থাকবে। আমার মানে বুঝতে পারছো কিছু? পরপরই হতভম্ব তুফার কপালে আলতো আঙ্গুল ঠেলে হেসে বেরিয়ে গেল। সে তো চোখের আড়াল হয়ে গিয়েছিল তখন, কিন্তু তুফাকে দিয়ে গেছে এক বুক ধুকপুক আর পানির পিপাসা। বুকে হাত চেপে ফোঁস শ্বাস ছাড়ে তুফা। সুখকে অনেকদিন পর কাছে পেয়ে বাচ্চাদের মতো ঝরঝর কেঁদে দেওয়া রুবায়াতের মুখশ্রীটা চোখের তারায় ভাসতে অন্যমনস্ক হলো হঠাৎ। ইস, আজকের এই দিনে তার বাবা মা যদি পাশে থাকতো। বিদায়বেলা বুকের মানিককে অন্য ঘরে পাঠাতে বাকি মায়েদের মতো খুব কাঁদতো নিশ্চয়। এখন কে কাঁদবে তার জন্য? রুম জুড়ে জেসির শূন্যতা অনুভব করছে মেহেরাব। কেন যেন সে আশায় থাকে জেসি এখনই রুমে আসবে, তাকে কাজে ব্যস্ত দেখে মুখ বাঁকিয়ে বেডে বসে নিজে নিজেই পরোক্ষভাবে উস্কানিমূলক বার্তা ছুঁড়ে বিড়বিড় করে তাকে রাগিয়ে দেবে। বিনিময়ে সে কিছু বললে মুখে মুখে তর্ক শুরু করবে। কিন্তু সব কিছুই হয় না। মেয়েটা একবারও আগের মতো আসে না। তবে ঘুমের ঘোরে স্বপ্নে ঠিকই এসে রোজ জিজ্ঞেস করে যায়, এই যে মিস্টার অ্যারোগেন্ট, আমাকে ছাড়া নিশ্চয় বিন্দাস আছেন? মিস করার মতো ভুলটা করছেন না তো? সাবধান। এমন আরও কত কথা, কিন্তু মেহরাব জবাব দিতে চোখ খুলতেই দেখে জেসি কোথাও নেই। মাত্র যা দেখেছে শুনেছে তা নিছকই ভ্রম। আজও তাই হলো। মাঝরাতে ঘুম ভেঙে গেল মেহরাবের। পাশে জেসি নামের ইডিয়েট মেয়েটা না থাকায় খালি খালি লাগছে। অযথায় বিরক্তিকর ঠেকছে সব কিছু। এক গ্লাস পানি পান করে উঠে ছাদে চলে এলো সে। এক একটা সিঁড়ি চাপিয়ে ছাদে পা রাখতেই থেমে গেল আবার। আপু এখানে।
মায়েরা দোলনায় বসে, মীরা আরামে ঘুমিয়ে আছে তার কোলে। মেয়ের মাথায় হাত বুলিয়ে ক্ষণে ক্ষণে চুমু আঁকছে সে, অথবা কখনো কখনো দূর আকাশের দিকে চেয়ে চাপা দীর্ঘশ্বাস ছাড়ছে। গত কয়েকদিন আগে এক বিদেশিনী এসেছিল 6 বছরের এক বাচ্চার হাত ধরে জোসেফের খোঁজে। নিজেকে জোসেফের ওয়াইফ দাবি করছিল রমণী, তবে জোসেফকে অন্য এক বিদেশি নামে সম্বোধন করছিল। মায়রার এত খেয়াল নেই, কিন্তু হাজবেন্ড বলে যেই ছবি রমণীটি দেখিয়েছে তাতে জোসেফই ছিল। ছবিতে তারা পরস্পরকে কত গভীরভাবেই না আঁকড়ে ধরেছিল। ঠিক মায়রার কাছে এলে যেভাবে ধরতো জোসেফ, তখন মনে হতো এই মানুষটির মতো কেউ ভালোবাসতে পারবে না তাকে। জীবনসঙ্গী হিসেবে সে সঠিক মানুষই নির্বাচন করেছে, অথচ ভাগ্য কত নিদারুণভাবেই না তার ভাবনা ভুল প্রমাণিত করে দিল। হায়, মানুষ কত নিখুঁত অভিনেতা। আচ্ছা, সে যে এতগুলোকে মেয়ের সাথে এমন নিকৃষ্ট ছেলে খেলা করলো, পরিশেষে এতে তার কী লাভ হলো? ভেতর থেকে অস্বস্তিদায়ক হাহাকার মিশ্রিত দীর্ঘশ্বাস ব্যথিত অন্য কোনো জবাব পেল না মায়রা। পিছু থেকে সে সময় ডাক ভেসে আসে, আপু ঘুমাওনি? বলার ফাঁকে দোলনায় ধাক্কা দিল মেহেরাব। অদূর থেকে আপুর চোখের ছলছল জল প্রত্যক্ষ করেছে সে। এখন তার উদ্দেশ্য আপুকে হাসানো। মায়রা সত্যিই হেসে ফেলল। এক হাতে মীরাব ও অপর হাতে দোলনার শেকল ধরে বলল হেসে, কি বাচ্চামো করছিস ভাই, পড়ে যাব তো। মেহেরাব ঘুরে এসে বোনের পাশে বসে আস্তে আস্তে দুলে দুলে বলল, যতদিন তোর ভাই বেঁচে আছে, পড়ে যাওয়ার আগে বরাবর আগলে নেবে ততদিন। আমি জানি সেটা। একটু নীরবতা, এরপর মায়েরা বলল ধীর গলায়, জেসিকেও তার ভাই নিজের চেয়েও বেশি ভালোবাসে। মেহেরাব মুখ গম্ভীর করে বলল, এতে আমার কি? ভাইয়ের কাছে সে তোকে পছন্দ করে চেয়ে বসেছিল। সোফাট, এমন নির্লজ্জ পৃথিবীতে আছে জানতাম না। হঠাৎ হাসি পেল। মায়েরা হাসল না, বলল, নিয়তিতে এটাই হয়তো হওয়ার ছিল। এরপর পুনরায় বলে, ওকে মনে পড়ছে না তোর? আমার তো খুব পড়ছে। আর চোখে ভাইকে দেখে মায়েরা সে ঢের বুঝতে পারে জেসিকে শুধু মেহরাবের মনে পড়ছে না, মনও পড়ছে, তবে স্বীকার করতে নারাজ। মেহরাবের প্রত্যুত্তর না পেয়ে মায়েরা আবার বলল, জেসি নেই আজ 9 দিন। জিসান ল্যাবে বসে কিছু টেস্ট করাতে দিয়েছিল ল্যাব ডক্টরকে। আজ রিপোর্ট আসবে। রিপোর্ট পেয়ে ক্ষণকাল স্থির বসে রইল সে, মনে মনে অসংজ্ঞায়িত কিছু বিড়বিড় করে। রিপোর্ট ধীরে ধীরে নজর বুলিয়ে অল্পক্ষণ পর ধপ করে চেয়ারে বসে চোখ বুঝে, এরপর তড়িঘড়ি করে সিয়ামকে কল করে বলল শুধু, বেজি না থাকলে ল্যাবে আয়। সিয়ামের আসতে ঘণ্টাখানেক লাগবে জানিয়েছে। জিসান নিজের বরাদ্দকৃত কেবিনে চলে এলো। এটা আই গ্যাং কানেক্টেড ল্যাব। গুরুত্বপূর্ণ কিছু কাজ সেরে নিজের পার্সোনাল ল্যাপটপ ওপেন করলো সে। বোনের সময় কিভাবে কাটছে একবার দেখে নেবে। ফ্ল্যাটে সিসি ক্যামেরা রয়েছে। জেসিকে সঙ্গ দিতে মিহিকা এসেছিল 2 দিন হবে, আজ সকালে চলেও গেছে। টিভি ছেড়ে সোফায় শুয়ে বসে দেখছে জেসি। ক্ষণে ক্ষণে সোফার হ্যাডরেস্ট পা তুলে দিচ্ছে, মুখটা অসন্তুষ্টিতে কুঁচকে সময় সময় এদিক ওদিক কুশনও ছুঁড়ে মারছে। মায়াময় চোখে চেয়ে রইল জিসান। তার চোখে বোন এখনো ছোট্ট বাচ্চাটি। অপরিণত বয়সে মেহরাবের হাতে জোরপূর্বক তুলে দেওয়ার অন্যতম এক কারণ এটাই। এই যে একা একা সময় কাটাতে জেসির কত কষ্ট বিরক্তি লাগছে। সেই জ্ঞান হবার পর থেকেই তার অনুপস্থিতিতে এমন কাটে জেসির। আর কত বছর কাটানো যায় এমন। এমনি এমনি মেহরাবের হাতে জেসিকে দেওয়া হয়নি, কিন্তু এর পূর্বে তার পুরো জানকারি উদ্ঘাটন করে এই সিদ্ধান্ত নিয়েছে 5 বন্ধু মিলে। যেই 5 বন্ধু পরামর্শের সাথে পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। তাদের মধ্যে চিফ আফসিয়ান বর্ণ। জেসিকে আরও কিছুক্ষণ দেখে ফোন বের করলো জিসান। মিহিকাকে টেক্সট পাঠালো, সন্ধ্যায় রেডি থেকো, আমি নিতে আসব। কোথাও যাচ্ছি আমরা? বেশি দূরে নয়, ঘুরে ফিরে বনুর কাছে। কলিং বেল বাজতে জেসি খুশিতে লাফ দিয়ে উঠল। একা একা দিন কাটছিল না, নিশ্চয় ভাইয়া অথবা মিহিকা বেবি এসেছে। উচ্ছ্বাসে পিফলে কে এসেছে তা দেখে জেসি দরজা খোলে। এরপর সামনের মানুষটিকে দেখে মুখের উচ্ছ্বাস মুহূর্তেই কর্পূরের মতো উবে গেল। হতবাক হয়ে অস্ফুট স্বরে বলল,
আপনি কে এলো জেসির দুয়ারে? আপনি হঠাৎ কি মনে করে কার কাছে এসেছেন? জেসির স্বর কাঁপে, ঢোক গিলে এধার ওধার পলক ছিটায়। সামনে মেহরাব সরু চোখে তাকে দেখেই যাচ্ছে এক দৃষ্টে। সেই কবে থেকে এক সময় নিঃশব্দে এগিয়ে এলো। জেসি খেই হারিয়ে গেল, কি করবে বুঝে উঠতে না পেরে পেছাতে শুরু করে। এভাবে এগোচ্ছেন কেন? ভয় পাচ্ছি আমি। বাড়িতে ভাইয়া নেই। সম্মানহানির ভয়? মেহরাব মুখ খুলল এবার। জেসি সাই দেয়। কিছুটা তেমনই। আর জবাব দেয়নি মেহরাব। জেসিকেও পেছাতে দিল না, হাত বাড়িয়ে তার বাহু ধরে আটকে দিল এবং পরপরই শক্ত চলে বলল দাড়ির দিকে এগোতে এগোতে, চলো, বহুদিন স্বাধীনভাবে বাড়িয়েছ, দ্যাটস এনাফ। দু কদম এগিয়ে হাত মুচড়ামুচড়ি করতে করতে জেসি প্রশ্ন করে, কোথায় যাব আপনার সাথে? মুক্তি দিয়ে সারা জীবনের জন্য ছেড়ে চলে এসেছি না? মেহরাব থেমে যায়। সেই সাথে জেসির হাতও বাঁধন থেকে আলগা হয়ে গেল। এক কদম পিছিয়ে গেল সে। মেহরাব ধীরে পিছু ঘুরে আচমকা মুষ্টিবদ্ধ হাতে পাশে থাকা ফুলদানিতে আঘাত করতে ফ্লোরে ছিটকে পড়ে ঝনঝন করে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল সেটা। এরপরও সে থেমে থাকেনি। দুহাতে জেসির বাহু চেপে ধরে মুখোমুখি টেনে এনে বলল হুঙ্কার ছেড়ে, তোমরা ভাই বোন আর বন্ধু বান্ধবগুলো নাটক পেয়েছ আমার জীবনকে, আমার প্রাণের চেয়েও প্রিয় বোনকে ব্লাস্ট